নিয়োগ সংক্রান্ত মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের অবস্থানের পর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন দীর্ঘদিন পরে তিনি ভালো করে ঘুমোতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই আইনি দীর্ঘসূত্রিতা কারা তৈরি করল? মুখ্যমন্ত্রী প্রথম কালকে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে যোগ্য শব্দটি ব্যবহার করেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি ব্যতিক্রমী চাকরি প্রাপক শব্দ ব্যবহার করেছেন। এসএসসি তার অবস্থান পরিবর্তন করে সুপ্রিম কোর্টে জানালো যে তারা যোগ্য এবং অযোগ্যকে পৃথক করতে পারে। যদি এই অবস্থানটা অতীতে হাইকোর্টে নেওয়া হতো তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এই বর্ধমানের উত্তরে তালিতে এসে একটি বিশেষ ঘোষণা করেছিলেন যে যারা যোগ্য চাকরি প্রাপক আছেন, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, বিজেপি সর্বতোভাবে দল হিসেবে তাদের সঙ্গে থাকবে। আমরা আমাদের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করেছি। আমরা চাই যারা যোগ্য ছিলেন তাদের মেধা যেন কোনোভাবে প্রতারিত না হন, তারা যেন কোনোভাবেই আজকে তৃণমূল সরকারের এই চাকরি বিক্রি চক্রান্তের মাঝখানে থেকে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়ে যায় এবং তাদের সুরক্ষা দিতে, তাদের সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর। এখন যদি কেউ যেভাবে প্রচার চলেছে গতকাল সন্ধ্যা থেকে, তাতে মনে হচ্ছে সমস্ত বিষয় শেষ হয়ে গিয়েছে। রাজ্য সরকার বিরাট বড় স্বস্তি পেয়েছেন। সংবাদ মাধ্যমেও সৌভাগ্য বা দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি বহুল প্রচারিত যে রাজ্য সরকারের স্বস্তি মিলল। কিসের স্বস্তি মিলল? রাজ্য সরকার তো মামলা করতে গেছে সুপ্রিম কোর্টে যাতে ক্যাবিনেটকে এই গোটা তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখা যায়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এ কারণেই গেছে যাতে ক্যাবিনেটে যারা সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিলেন তাদের কাস্টোডিয়ান ট্রায়াল না হয়, তাদের হেফাজতে নিয়ে কেউ যেন তদন্ত না করে। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে বলেছেন যে ভোট চলাকালীন গোটা ক্যাবিনেটটা কি জেলের মধ্যে থাকবে? এই আশঙ্কা কার? রাজ্য সরকার। অর্থাৎ এর সঙ্গে যোগ্য এবং অযোগ্যের মধ্যে পৃথকীকরণের কোনো সম্পর্ক নেই। এবং কিসের ভিত্তিতে এই সেগ্রিগেশন হবে এটাও কিন্তু এখন পর্যন্ত অজানা। ওয়েমার শিটের প্রকৃত কার কাছে আছে, মিরর ইমেজ কোথায় আছে, কেন আছে, তার কিন্তু স্পষ্ট উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক স্টেক হোল্ডারদের কথা সুপ্রিম কোর্টকে শুনতে হবে। সেজন্য একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ তারা দিয়েছেন এবং 16 জুলাই সম্ভব 16 জুলাই তো পরবর্তী শুনানির দিন। আমরা চাই যে যোগ্য যারা চাকরি প্রাপক আছেন তারা স্বপদে বহাল থাকুন, তাদের রক্ষা কবচ দিতে বিজেপি বদ্ধপরিকর, তাদের সহযোগিতা করতে। কিন্তু সমস্ত বিষয় যে শেষ হয়ে গেছে, দুশ্চিন্তার আর কোনো কারণ নেই, এটা মনে করারও কোনো বিষয় নেই। যারা মনে করছেন যে রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে সিবিআই তদন্ত বন্ধ করতে হবে, সিবিআই তদন্ত বন্ধ হয়নি। এসএসসি যাদের অযোগ্য বলে ডিক্লেয়ার করছে, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিলেন বা যাদের র্যাঙ্ক জাম্পিং হয়েছিল, তাদের কাস্টোডিয়ান ট্রায়াল এর যে নির্দেশ, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ, সেটা কিন্তু বহাল আছে। এবং তাদের কার্যত মুচলেখা দিয়ে টাকা ফেরত দেবেন, এটা মেনে নিয়ে চাকরি করতে পারবেন, এটাও বলা হচ্ছে। এর অর্থ কি? যে সামনের দরজা বন্ধ হলেও ক্যাবিনেটের ভেতরে যে কোনো দিন পাশ থেকে কেউ ঢুকে পড়তে পারেন। সেটা অবশ্য তৃণমূল কংগ্রেসের চিন্তার ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই। আমরা প্রথম থেকেই মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক লুট
একটা দুর্নীতি, এবং যে ভাষায় সুপ্রিম কোর্ট কার্যত এদের আক্রমণ করেছেন সেটাও নজিরবিহীন। সিস্টেমেটিক ফ্রড, এর থেকে আর শব্দ, মানে এর থেকে কঠিন শব্দ আর মনে হয় ব্যবহার করা সম্ভব ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এর মধ্যে নিজের মেধার ভিত্তিতে টাকা দিয়ে বাজার থেকে চাকরি কেনেননি, চাকরি পেয়েছেন, তাদের সহযোগিতার কথা আমরা বলেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য যেটুকুনি তাদের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে, এটা চালিয়ে নিয়ে যেতে গেলে, কারণ এটা একটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ বিষয়, আমরা তাদের পাশে থাকবো। আমরা 3 দিন আগেও এটা সাংবাদিক সম্মেলন করে ডেট জানিয়েছিলাম, এবং যেহেতু প্রধানমন্ত্রী বর্ধমান শহর থেকে তার বক্তৃতার মধ্যে দিয়ে তিনি এটা জানিয়েছিলেন মানুষের কাছে সহযোগিতার কথা, সেই জন্য আজকে আমরা একটা পোর্টাল আমাদের দলের পক্ষ থেকে চালু করছি। আজকে এই মুহূর্ত থেকে সেটা শুরু হচ্ছে, এবং একটা হেল্পলাইন নাম্বার, আমরা পোর্টালটা দেখাচ্ছি, হেল্পলাইন নাম্বারটা পরে আসছি। আমাদের এখানে পার্টির যিনি আইটি ইনচার্জ আছেন জয় মল্লিক, উনি আছেন এখানে, ওনাকে আমি বলবো যে পোর্টালটা একটু প্রেসকে দেখাতে, এবং তারপরে কিভাবে এটা অপারেট করা হচ্ছে, কিভাবে ব্যবস্থা করা হয়েছে হেল্পলাইন নাম্বার দিয়ে আইনি সহযোগিতার জন্য, এবং অন্যান্য ইনফরমেশনস যেটুকুনি এক্ষেত্রে তাদের জানার বা দেওয়ার প্রয়োজন আছে সেইটা কমিউনিকেট করবার জন্য যেটা করার আমরা করছি। কিন্তু আবার এটা বলছি, এটা কাউকে আতঙ্কিত করবার জন্য, যারা চাকরি পেয়েছেন এরপরই তৃণমূল কংগ্রেস বলতে শুরু করবে, কারণ তৃণমূল কংগ্রেস যারা প্রকৃতভাবে আপনাদের যেভাবে ইউনিভার্সিটির গাছ খেয়ে নিয়েছেন, আপনাদের বর্ধমানের বালি খেয়ে নিচ্ছে, বিভিন্ন জায়গায় পাথর খেয়ে ফেলছে, সেভাবে প্রকৃতভাবে যারা যোগ্য পরীক্ষার্থীদের মেধাটাকে খেয়ে নিয়েছিল, তাদের চাকরি খেয়ে নিয়েছিল, আর আজকে যারা মেধাসম্পন্ন মানুষ চাকরি করছেন তাদের আতঙ্কিত করা বা বিভ্রান্ত করবার কোনো ইচ্ছা আমাদের নেই। তৃণমূল কংগ্রেস তাদের আবেগের সঙ্গে, তাদের বিশ্বাসের সঙ্গে কার্যত প্রতারণা করেছেন, অতএব এখনই সব শেষ হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। এখনই ভিক্টরি সাইন কালকে কেউ কেউ দেখিয়েছেন, সেটা দেখারও কোনো প্রয়োজন নেই। তাই তারা সম্পূর্ণভাবে যাতে সুরক্ষিত থাকেন তার জন্য সমাজের সকলকে সচেষ্ট হতে হবে। গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা উঠে যাচ্ছে, তৃণমূলের পরিবারেরও ছেলে মেয়ে যারা আছেন তারাও যেরকম ক্ষতিগ্রস্ত, একইভাবে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, প্রত্যেকের পরিবারই আজকে কম বেশি এতে এফেক্টেড হয়েছে। কার্যত প্রাথমিক স্কুল এই মুহূর্তে কটা পশ্চিমবঙ্গে চলছে সেটাও আমরা দাবি করেছি শ্বেতপত্র প্রকাশ করে, শিক্ষা দপ্তর আমাদের জানাক। এই পরিস্থিতির মধ্যে যাতে স্কুল বেঁচে থাকে, বেসরকারীকরণ সর্বত্র যাতে শুরু হয়ে না যায়, গ্রামের মানুষ, প্রান্তিক ছাত্রছাত্রীরা যাতে সুযোগ পায়, যাতে পর্যাপ্ত শিক্ষক থাকে, প্রাথমিক স্কুলে যাতে ঠিকঠাক প্রধান শিক্ষক নিযুক্ত হন সেটা দেখার দরকার। এবং একইভাবে রাজশেখর মান্থার ঘরে আরেকটি যে মামলা চলছে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত, 59,000 চাকরির সেখানে প্রশ্ন আছে, সেখানেও সিবিআই তদন্ত করে বলেছে এখানে ব্যাপক চাকরি কেনা বেচা হয়েছে, আলু পটলের মতো খোলা বাজারে হয়েছে, কারণ এটা সমস্ত মানুষের জানা। বহু ক্ষেত্রে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে এসছে, তারা যদি এখন থেকে সেটা সেগ্রিগেটের ব্যবস্থা করেন যোগ্য অযোগ্যের, তাহলে জটিলতা কমবে, আইনি দীর্ঘসূত্রিতা কমবে, স্কুল বন্ধ হওয়া কমবে, স্কুল ছুটের সংখ্যা কমবে, এবং স্কুলের ওপর অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যে আস্থা হারিয়ে যাচ্ছে অন্তত সেটাকে কিছুটা কমানো যাবে। যে আমরা আনুষ্ঠানিকভাবে এটা এখন আপনাদের সামনে প্রকাশ করছি। গত 3 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এসে এই বর্ধমানে বলে গিয়েছিলেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য একটি লিগ্যাল সেল এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম বানানো হবে, এবং তারপরেই মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাকে ফোন করেন এই বিষয় নিয়ে, এই পোর্টালটা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার জন্য, এবং তার জন্য একটা লিগ্যাল সেলও টিমও তৈরি করা হয়েছে আলাদাভাবে। সেই বিষয়ে মাননীয় শ্রমিকদা অলরেডি বলেছেন
আজকে এরকম একটা সুন্দর দিনে এই পোর্টালটা আমরা লঞ্চ করছি। এইটা বিশেষ করে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা মনে করছেন যে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাদের আইনি সহায়তা দরকার, তারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে তাদের তথ্য জমা দিলে আমাদের লিগ্যাল টিমের কাছে যাবে। তারপর লিগ্যাল টিম সেইটাকে স্ক্রুটিনি করে তারপর ওটাকে এগিয়ে নিয়ে যাবে, প্রসেস করবে। তো আমি প্রথমেই যে পোর্টালটা, সেই পোর্টালটা আপনাদের সামনে একবার দেখাতে চাই। এটা হচ্ছে বিজেপি লিগাল সাপোর্ট .org। আপনারা স্ক্রিনের বাঁদিকে দেখতে পাবেন। সবাইকে নিতে এটা আমরা এরপরে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটা রিলিজ করব। এই পোর্টালে গিয়ে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পরে আপনারা লগ ইন করতে পারবেন, যারা ক্যান্ডিডেট তারা লগ ইন করতে পারবেন, তারপরে গিয়ে বাকি তথ্য এখানে জমা করতে পারবেন। এবার আমি একটু স্ক্রিনের দিকে তাকাতে বলবো। আমরা স্ক্রিনে এই পুরোটা ডেমো দিতে চাই। পার্টির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেও যদি খোলেন, এখানেও প্রথমেই খোলার সঙ্গে সঙ্গে একটি লিঙ্ক আসবে। সেই লিঙ্কটায় এইখানে ক্লিক করলেও এই ওয়েবসাইটটা খুলবে। এরকম একটি লগ ইন পেজ আসবে, যেখানে সাইন আপ করতে গেলে আপনার নাম, ইমেল আইডি, ফোন নম্বর এবং দুবার পাসওয়ার্ড দিতে হবে। এইটা একবার হয়ে গেলে আপনার একটি অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মে ক্রিয়েট হবে। এইটা করার কারণ এটা যে এইটা কিন্তু যার তার বা যে কোনো জায়গা থেকে হুট করে মনে হলো রেজিস্টার করে দিলাম, এরকম যাতে না হয় টেকনিক্যাল, তার জন্য একটা রেস্ট্রিকশন আমরা রেখেছি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই পোর্টালে। করার পরে আমরা আপনাদের দেখাচ্ছি যে আপনারা নিজেদের পাসওয়ার্ড দিলেন। এই পাসওয়ার্ড আপনাদের যারা ক্যান্ডিডেট, যারা অ্যাপ্লাই করবে তাদের কাছেই থাকবে, কোনোভাবে পার্টির কাছে থাকছে না। এটা সিকিউর একটা সিস্টেম। একবার এই সাইন আপটা করার পরে সঙ্গে সঙ্গে আপনার উপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে, জাস্ট ফর অ্যাকনলেজমেন্ট। দেখুন উপরে দেখিয়ে দিয়েছে। এইবারে যে ব্যক্তি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো, সে তার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। আমরা আপনাদের দেখিয়েও দিচ্ছি প্রসেসটা। এইভাবে মেইল আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, তারপরে সাবমিট করে লগ ইন করলেন। করার পরে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে এবং এই তথ্যগুলোর পরে নিচে নিচে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে। এই ডকুমেন্টগুলো আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট থেকেই এসছে সাজেশন যে এই ডকুমেন্টগুলো দরকার এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে সাবমিট করলে তার সাবমিশন প্রসেসটা কমপ্লিট হলো এবং আগামী দিন সে যদি জানতে চায় যে কোনোভাবে সে এটাকে দেখতে চায় যে কি কি আপলোড করেছিল, কি তথ্য দিয়েছিল, সেটাও সে ভবিষ্যতে এইখানে লগ ইন করে দেখাতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা এখানে রাখছি, 9150056618, 9150056618। যে কোনো এই পোর্টালটা অ্যাক্সেস করতে তথ্য প্রযুক্তিগত কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে কারুর, তারা এই হেল্পলাইনে কল করতে পারেন। এছাড়া আইনগত কোনো যদি পরামর্শের বিষয় থাকে এই পোর্টাল সম্পর্কিত, তাহলেও এই হেল্পলাইনে কল করতে পারেন। প্যারালেলি দুটো জিনিস লঞ্চ হলো, সেটা হচ্ছে এক এই পোর্টালটি এবং এই হেল্পলাইন নাম্বার, যেটা মাননীয় শ্রমিকদা বললেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এটা 26,000 চাকরি বাতিল হলো, বাতিলে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং অযোগ্য প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে। এখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি একটা মন্তব্য করছেন যে এরকম প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, সেটা হলে পরে মানুষের সরকারি চাকরির প্রতি আস্থা উঠে যাবে। কি বলবেন?
পশ্চিমবঙ্গের সরকারি চাকরির প্রতি কি মানুষের আস্থা আছে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এক বিপুল সংখ্যক মেধাসম্পন্ন ছাত্রছাত্রী তারা রাজ্য ত্যাগ করেছেন। একদিকে যেমন এ রাজ্যে যারা কায়িক শ্রম দেন তারা নেই, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন, উপযুক্ত রোজগার নেই। ঠিক একইভাবে আজকে বেঙ্গালুরু শহরে আমরা বারবার যেটা বলি, দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা। 14,60,000-এর বেশি ছাত্র ছেলে মেয়ে সেখানে চাকরি করছেন। আর সবচেয়ে বড় যেটা বিষয়, যে আমরা এখন পর্যন্ত যে দুর্নীতির কথা বলছি, সেই দুর্নীতিটা শুধুমাত্র কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে অতি চর্চিত বলে, এবং প্রায় প্রত্যেক পরিবার কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত আছেন বলে, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। কিন্তু রাজ্য সরকার এমন কোনো ডিপার্টমেন্ট বাকি রাখেন নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার না বলে তৃণমূল সরকার বলা ভালো, তৃণমূল সরকার এমন কোনো সরকারি দফতর বাকি রাখেনি যেখানে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে কোনো অভিযোগ নেই। সে খোদ মুখ্যমন্ত্রীর দফতরের গ্রুপ ডি স্টাফ হোক, বন দপ্তর হোক, পরিবেশ দপ্তর হোক, পুলিশ হোক, নার্স হোক, চিকিৎসক, কোনো দপ্তর নেই। খাদ্য, সর্বত্র এক চিত্র। মাদ্রাসা শিক্ষা, সেখানে তো কোনো তালিকাই নেই, চাইলে তো উত্তর দেয় না, সেখানে আরো ভয়াবহ অবস্থা। মাদ্রাসা শিক্ষকদের নিয়োগের যে দুর্নীতি, সুতরাং এটা নিয়ে স্বাভাবিকভাবেই সরকারি চাকরি এমনিতেই কমছে সারা পৃথিবী জুড়ে। মন্ত্রিসভা কোনোদিন দায় এড়াতে পারে না, কারণ যখনই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল উঠেছিল, সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিম বলেছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থদার একার নয়, দায় আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটির তিনি কথা বলেছেন। আর এত বড় দুর্নীতি, যে স্কুল বিক্রি নিয়ে আপনার বর্ধমান শহরের অলিতে গলিতে চায়ের দোকানে বসে আলোচনা করছে, রেট কত, কোনটা কি রেটে বিক্রি হচ্ছে তারা জানে, আর মন্ত্রিসভা জানে না, মুখ্যমন্ত্রী জানে না, এটা তো হতে পারে না। এটা তৃণমূলের অনুপ্রাণিত, তৃণমূলের অনুমোদিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তৃণমূল প্রার্থী হচ্ছে ঘাটালের তৃণমূল প্রার্থী যে মারাত্মক একটা অভিযোগ করছে, বলছে 10 থেকে 20 তারিখের মধ্যে কেস করে খুন হতে পারে, এবং নিজেদের লোককে খুন করে মৃত্যু রাজনীতি করার ষড়যন্ত্র করছে বিজেপি। আর হারবে জেলে বিজেপি প্রার্থী তার দল খুনের ষড়যন্ত্র করছে। জেলের অভিযোগ ঘাটালের তৃণমূল অনেক কিছু বলে, তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে নেই। এরকম অভিযোগ এখন মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে দাঁড়িয়ে বলে যে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসছেন, যার বাস্তব কোনো সঙ্গে যার কোনো যোগাযোগ নেই, সেটা অনুপ্রাণিত হয়ে একটা বিষয় বলছি। সন্দেশখালীর মহিলা মিতা মাই, তিনি অভিযোগ করছেন যে বিজেপি কর্মী মামতি দাস তাকে মহিলা কমিশনের কাছে নিয়ে গিয়েছিল, সেখানে তারা অভিযোগ করেছিলেন কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি, সেটা সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। সেখানে এখন নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে, সেই কাগজ দেখিয়ে সেই অভিযোগ তিনি করছেন। কি বলছেন? অভিযোগটা খতিয়ে দেখা দরকার। এরকম অনেক অভিযোগ এখন প্ল্যান করা হবে, ঠিক যেভাবে একটা ভিডিওকে প্ল্যান করা হয়েছে, ঠিক সময় এলে প্রকৃত তথ্য সামনে উঠে আসবে। কারা এই কাজ করাচ্ছেন, কারা প্ল্যান্টেড ভিডিওর পরে সন্দেশখালীতে মিছিল করবার জন্য বাইরে থেকে লোক নিয়ে এলেন, কারা আন্দোলন ভাঙবার জন্য ভেতরে ঢুকেছিল পুলিশের সহায়তায়, পরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়, সমস্তই সামনে আসবে। মনে করবেন সন্দেশখালীতে যারা প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে 90% হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটার, তৃণমূল কংগ্রেসের অনুগামী। তারা বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন। তাদেরও গতকালকে অন্যায়ভাবে, বেআইনিভাবে পরশুদিন রাত্রি 12:30টার সময় উলুবেড়িয়া থানার পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে তাদের আধার কার্ড এবং তাদের ফোন কেড়ে নেয়। পরবর্তী সময়ে ভোর রাত্রে তাদের গিয়ে ফেরিঘাটে তুলে এসে তাদের ফোন আর আধার কার্ড ফেরত দেয়। সুতরাং এগুলো তৃণমূলের প্ল্যান করা। যে অভিযোগ সামনে আসছে সেটাও মানুষের সামনে আছে, এবং সন্দেশখালীর মহিলারাও যেটা বলে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় প্রকাশ্যে তাদের এলাকায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে নির্বাচনী প্রচারে, সেটাও মানুষ শুনছে, মানুষ ঠিক করে। বলছেন যে যারা অভিযোগ প্রত্যাহার করতে যাচ্ছে তাদের বিজেপি প্রাণনাশের হুমকি দিচ্ছে, 20 লক্ষ টাকা করে দাবি করা হচ্ছে।
বোঝা গেল না। যারা অভিযোগ প্রত্যাহার করতে যাচ্ছেন, কোথায় অভিযোগ প্রত্যাহার করতে যাচ্ছেন? কে অভিযোগ প্রত্যাহার করতে পাঠাচ্ছে? বিজেপি তো নেই পশ্চিমবঙ্গে। সন্দেশখালীতে তো বিজেপি নেই। সন্দেশখালীতে বিজেপি কোথায়? এ তো তৃণমূল কংগ্রেসের বক্তব্য। সন্দেশখালীতে বিজেপি কোথায় আছে? সন্দেশখালী 2 নম্বর ব্লকে যেখানকার মহিলারা প্রতিবাদ করেছেন, সেখানে গত পঞ্চায়েত নির্বাচনে একটা আসন বিজেপি জিততে পারেনি। সেখানে বিধানসভায় একতরফা লিড করেছে। একটার পর একটা পঞ্চায়েতকে যারা পুরুষ শূন্য করে দিয়েছে। তো সেখানে বিজেপি কোথায়? বিজেপির এত শক্তি যে মহিলাদের থেকে 20 লক্ষ টাকা চাইবে, প্রান্তিক মহিলাদের থেকে। গল্পের একটা সীমা আছে। গল্পের গরুকে গাছে তোলা ভালো, কিন্তু গল্পের গরুকে এভারেস্টে তুলতে গেলে সেটা চলে, সেই গল্পটা নেবে না পাবে। দাদা, যোগ্যতার রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সত্যের জয় হবেই, যারা মানুষের মুখের ভাত কেড়ে নেয় তারা দানব ছাড়া কিছু নয়। একদম ঠিক কথা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী কবি মনস্ক। যা বলেন ঠিকই বলেন। মানুষ ছাড়বে না, মানুষ ছাড়বে না যারা মুখের গ্রাস কেড়ে নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক যেরকম ঢুকে গেছেন জেলে মানুষের গ্রাস খেয়ে, যেরকম ভাবে ওই শঙ্কর আড্ড মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান একটা ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে, এখন ঢুকে গেছে জেলে, বেরোতে পারছে না। এর শেষ জীবনটা ওখানেই কাটবে, কেউ পার পাবে না। মুখের গ্রাস তৃণমূল কংগ্রেস খেয়েছে। অগ্নিকন্যার পার্টি মানুষের হৃদয়ে কতটা আগুন লাগাতে পেরেছেন সেটা অন্য বিষয়। আগুন লাগিয়ে দিয়েছেন মানুষের পেটে। আমরা তো বলছি যারা যাদের মেধা প্রতারিত হয়েছে বিজেপি তাদের সঙ্গে। আমরা সব দেখুন, যাদের মেধা প্রতারিত যাদের হয়েছে, যাদের জীবন থেকে 8 বছর 10 বছর চুরি হয়ে গেছে, যে প্রজন্মটাকে যারা ধ্বংস করে দিয়েছে, তাদের সঙ্গে সর্বপ্রকার সহযোগিতায় আছে। এবং আমাদের যে হেল্পলাইন নাম্বার এটা খোলা হয়েছে, এটাই বিশেষ ক্ষেত্রে মানে এই রায় কেন্দ্রিক যেটা হয়েছে, এর বাইরেও দলীয় স্তরে আমরা এদের সঙ্গে আছি। এদের প্রতি আন্দোলনের সঙ্গে আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করেছি। এর মধ্যে আমরা আমাদের সাহায্য মতো করব। তবে দল হিসেবে আমরা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষে মেধার উপরে ভিত্তি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে কোনো নিয়োগ সম্ভব নয়। নতুন সরকার এসে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে এবং যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করবে। না, যোগ্য এখন তো সেটা পুরনো প্রশ্ন হয়ে গেছে। কোন কারণে যোগ্য অযোগ্যকে আলাদা তারা হাইকোর্টে করতে পারলো না? আর দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন 3 তারিখ আপনাদের বর্ধমান শহরে, আর 4 তারিখে এসএসসি ঘোষণা করে দিল যে তারা এই সেগ্রিগেশনটা করে দিতে পারবেন। এর পেছনে রহস্য কি এসএসসি বলতে পারে? এবং এসএসসি কিসের উপর নির্ভর করে যোগ্য অযোগ্য বলছেন? এবং এক্ষেত্রে এসএসসির আগে হলফনামা আমরা দেখি, এসএসসি এফিডেভিট করে কি জানাচ্ছে সেটার উপরে নির্ভর করেই আমরা এই সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো। আমরা চাই যোগ্য যারা চাকরি প্রাপক ছিলেন তাদের স্বার্থ সুরক্ষিত হোক, তারা সস্থানে সসম্মানে চাকরি করুন, এবং যারা চাকরি কিনেছেন তাদের সরিয়ে দিতে হবে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিক। কিন্তু শুধুমাত্র যারা চাকরি কিনেছিল, বেআইনিভাবে সাদা খাতা জমা দিয়েছিল, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তো আসলে যারা টাকাটা নিয়েছে এবং টাকাটা নেবার অনুমোদন যারা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাদের গ্রেফতার করা উচিত। হাইকোর্টে চাকরি বাতিল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তৃণমূলের ছোট বড় নেতাদেরকে বিচার ব্যবস্থাকে বিজেপি কিনে নিয়েছে বলে বলতে শোনা যাচ্ছিল। পরক্ষণে আবার সুপ্রিম কোর্টে যখন স্থগিতাদেশ দিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রায়ে আমরা খুশি। কি বলবেন? তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে মেনে নিয়ে সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছেন, সংসদে মধ্যে দাঁড়িয়ে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যারা সংবিধানের শপথ নিচ্ছেন, তারা সাংবিধানিক ব্যবস্থাকেই প্রতি পদক্ষেপে আক্রমণ করছেন। তারা সাংবিধানিক প্রধানকে মানেন না, বিচার ব্যবস্থাকে মানেন না, সংবাদ মাধ্যমকে আক্রমণ করেন, সাংবাদিকদের রক্তাক্ত করছে মেরে, বিভিন্ন সংবাদপত্রের কাছে হুঁশিয়ারি দিচ্ছেন। কুণাল ঘোষকে যেদিন সরিয়ে দেওয়া হয়েছিল, আবার এখন মিলন হয়ে গেছে, যদিও এদের তো যাওয়া আসা চলে। কুণাল ঘোষকে যেদিন সরিয়ে দেওয়া হলো
মুখপাত্রর পদ থেকে সেদিন ডেরেক ওব্রায়ানের যে চিঠি এসেছিল সংবাদ মাধ্যমে, তার তলায় কার্যত সংবাদ মাধ্যমকে থ্রেট করা হয়েছে। তো প্রত্যেকটি গণতান্ত্রিক স্তম্ভকেই তৃণমূল কংগ্রেস আক্রমণ করে, ফলে এদের কথাবার্তার ঠিক প্রতিক্রিয়া দেওয়াটাও রাজনৈতিকভাবে সম্ভব সবসময় হয়ে ওঠে না।